স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারী অধিকারের দাবি করলেই হবে না, যোগ্যতা দিয়ে নারীদের অধিকার অর্জন করতে হবে। আর সেই যোগ্যতা অর্জনে নারী শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন তিনি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সমাজে অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদের অকেজো করে রাখলে সমাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে। অনুষ্ঠানে আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অর্জনের জন্য 5 নারীকে দেওয়া হয় জয়িতা পদক 2021। প্রধানমন্ত্রীর পক্ষে জয়িতাদের হাতে এই পদক তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। নারীদের অধিকার দেওয়া বলে যে শুধু চিৎকার করা আর বলা আর বক্তৃতা দেওয়া, এতে কিন্তু অধিকার আসে না। অধিকারটা আদায় করে নিতে হবে, আদায় করবার মতো যোগ্যতা অর্জন করতে হবে। আর সেই যোগ্যতা আসবে শিক্ষা দীক্ষা প্রশিক্ষণের মাধ্যমে। জাতিপিতা স্বাধীনতার পর আমাদের এই দেশে নারী শিক্ষা অবৈতনিক করে দিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে অনেক সময় অনেকে মেয়েদের জন্য শিক্ষার জন্য পয়সা খরচ করতে চাবে না, সেই জন্য নারী শিক্ষা বাধ্যতামূলক এবং অবৈতনিক করে দেন। এবারে আন্তর্জাতিক নারী দিবস প্রসঙ্গ। আজ 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এবারের প্রতিপাদ্য, করোনাকালে নারী নেতৃত্ব গড়বে সমতার বিশ্ব। বাংলাদেশের সরকারি বেসরকারি নানা আয়োজনে দিবসটি উদযাপিত হচ্ছে, তবে এখনো বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে নারীরা। 12 বছরেও রাজনীতিতে নারীর 33% অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি দলগুলো। এসবের পেছনে বড় বাধা হিসেবে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকেই দায়ী করছে বিশেষজ্ঞরা। এক্ষেত্রে নারী পুরুষ উভয়ের পাশাপাশি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকেও একযোগে কাজ করার তাগিদ মানবাধিকার কর্মীদের। অন্তরা বিশ্বাসকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন প্লাবন রহমান। নারীরা কি জেগেছে নাকি জাগেনি তা নিয়ে রয়েছে বিতর্ক। নারীরা কি এগিয়েছে নাকি ভেতরে রয়েছে পশ্চাৎপদ মনোভাব তা নিয়েও আছে মতভেদ। তবে একটি বিষয়ে সবাই একমত, নারী পুরুষের সমতা করতে যেতে হবে বহুদূর। মানবাধিকার কর্মীরা বলছেন, ছোটবেলা থেকেই বিয়ের বাজারে নারীকে মূল্যবান করে তোলাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করে পরিবার। শিক্ষা, চাকুরি, কখনো গান, আবৃত্তি কিংবা সাংস্কৃতিক অঙ্গনে বিচরণকেও ধরা হয় বিয়ের বাজারে দাম বাড়ানোর উপাদান হিসেবে। ঘুরে ফিরে ব্যাপারটা একটাই রয়ে গেছে, মেয়েদের আর শেষ গন্তব্য হলো বিয়ে, সংসার, সন্তান। আমাদের সমাজ কিন্তু সবসময় নারীকেই এটার জন্য দোষারোপ করে এসছে, এবং শুধু দোষারোপ না, নারীকেই এটার জন্য শাস্তি ভোগ করতে হয়েছে। তো এগুলো থেকে তো আমরা এখনো খুব একটা বেরিয়ে আসি না। নারীরা তাই এত এগিয়েও কোথায় যেন পিছিয়ে। ব্র্যাকের হিসেব বলছে, দেশের 77% নারী পরিবারেই নির্যাতনের শিকার। পরিসংখ্যান ব্যুরোর মতে 80% বিবাহিত নারী স্বামীর দ্বারা নির্যাতিত। মানবাধিকার কর্মীরা বলছেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেও পুরুষতান্ত্রিক সমাজের পরিবারে শেষমেশ পুরুষের সিদ্ধান্তই প্রাধান্য পাচ্ছে। সবকিছু মূলে পরিবার, সমাজ, রাষ্ট্র, এই তিনটা কিন্তু একটা ট্রায়াঙ্গেলের মতন, যে সবগুলোর মধ্যে নারীর প্রতি যে একটা সহানুভূতিশীল, যেটা আমরা বলি নারী বান্ধব একটি পরিবেশ, সেটা ক্রিয়েট করতে। রাজনীতিতেও অনেক পিছিয়ে বাংলাদেশের নারী। 2008 সালে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী 2020 সালের মধ্যে রাজনৈতিক দলগুলোর সব স্তরের কমিটিতে 33% নারী নেতৃত্ব রাখার বিধান ছিল, কিন্তু 12 বছরেও কোনো দলই এই শর্ত পূরণ করতে পারেনি। তথ্য বলছে, আওয়ামী লীগের কমিটিতে 26%, বিএনপিতে 15% এবং জাতীয় পার্টির কমিটিগুলোতে নারীর অংশগ্রহণ 20%। বাকি দলগুলোতে আরো কম নারী নেতৃত্ব। আমাদের দুর্ভাগ্যবশত আমাদের রাজনৈতিক দলগুলো এটা অর্জন করতে পারে নাই। এর মূল কারণ হলো আমাদের পুরুষতান্ত্রিক সমাজ, এটার অবসান হওয়া দরকার। জাতিসংঘ বলছে, বাংলাদেশে এখনো অর্ধেকের বেশি মেয়ে বাল্য বিবাহের শিকার। উচ্চশিক্ষায় নারীরা পুরুষের তুলনায় পিছিয়ে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারি চাকরি ক্ষেত্রে নারীর পদচারণা 30%-এরও কম। তাই সমতার বিশ্ব করতে সময় লাগবে আরো। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এদিকে মধ্যপ্রাচ্য সহ বৈদেশিক শ্রমবাজারে 10 লাখ নারীর কর্মসংস্থান হলেও বেড়েছে নির্যাতন, নিপীড়ন ও মৃত্যুর মতো ঘটনা। গেল 5 বছরে লাশ হয়ে দেশে ফিরেছেন অন্তত 487 নারী। আর শুধু করোনাকালেই সব হারিয়ে বেকারত্বের অভিশাপ নিয়ে ফিরছেন অন্তত 50,000 নারী শ্রমিক। সংকট নিরসনে দক্ষ নারী কর্মী তৈরির পাশাপাশি নারী অভিবাসন নীতিমালা বাস্তবায়নের ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা।
90-এর দশক থেকে এ পর্যন্ত 9,24,415 বাংলাদেশি নারীর কর্মসংস্থান হয়েছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। মূলত 2015 সালে সৌদি সরকারের সাথে সমঝোতা সইয়ের পর থেকেই বিদেশের শ্রমবাজারে বাড়তে থাকে বাংলাদেশি নারী কর্মীর আধিক্য। দেশটিতে বর্তমানে 3.5 লাখ নারী কাজ করছেন, যা বাংলাদেশের মোট নারী অভিবাসী কর্মীর 38%। তবে বিপুল সংখ্যক নারী কর্মী পাঠানোর বিপরীতে বেড়েছে নির্যাতন ও নিপীড়নের ঘটনা। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত 5 বছরে 487 জন নারীর মরদেহ দেশে ফিরেছে। তাদের মধ্যে আত্মহত্যা করেছেন অন্তত 86 জন। কাজের সমস্যা, টাকার সমস্যা, ডলার নাই, আমরা অনেক কষ্টে আছি। এত যে কষ্ট এখন পরিস্থিতি, তা বলার মতন যারা আছে তারাই বুঝে। আমি 11 সালে আইছি, আমার কাগজপত্র সব হারাই ফেলাইছি। এখন আমি কিভাবে যাওয়া যাবে? করোনাকালে লকডাউন থাকায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শারীরিক মানসিক নির্যাতনের সাথে যুক্ত হয়েছে অর্থনৈতিক কষ্ট। এই সময়ে কাজ হারিয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন অন্তত 50,000 নারী কর্মী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2012 থেকে 20 মানব পাচারের যতগুলো মামলা হয়েছে তাতে অন্তত 1,791 জন নারী মানব পাচারের শিকার। বিশেষজ্ঞদের মতে ফেরত আসাদের কর্মসংস্থানের পাশাপাশি নির্যাতন, সহিংসতা এবং পাচার বন্ধে নারী অভিবাসন নীতিমালা বাস্তবায়ন অপরিহার্য। মধ্যপ্রাচ্যের শহরগুলির বড় বড় সিটিতে আমাদের দূতাবাসের শাখা উইংস স্থাপন করতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে সরকারি নীতিমালা যথেষ্ট ভালো, কিন্তু সেই নীতিমালার বাস্তবায়নে আমরা অনেকটাই ফাঁকফোকর দেখতে পাই। যেসব রিক্রুটিং এজেন্ট নারী শ্রমিকদেরকে পাঠাচ্ছেন, তারা ওই নারী শ্রমিকদের ওই দেশে অবস্থানের পূর্ণ মেয়াদের দায়িত্ব তাদের হাতে থাকবে। এই জন্য আমাদের মনিটরিং জোরদার করা হচ্ছে এই বাংলাদেশ থেকে পাঠানোর পর্যায়ে, এবং যিনি যাচ্ছেন তার অভিভাবককেও এই ক্ষেত্রে একটি হলফনামা দিতে হবে। সৌদি থেকে ফেরত আসা 110 নারীর সাথে কথা বলে 2019 সালে একটি প্রতিবেদন দেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, যেখানে বলা হয় 35% নারী শারীরিক ও যৌন নির্যাতনের শিকার, আর 44% বেতন পাননি ঠিকমতো। লাকমিনা দিসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এদিকে বর্তমান সরকারের আমলে শুধু নারী নয়, সব মানুষই নির্যাতিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার নয়াপল্টনে নারী দিবস উপলক্ষে আয়োজিত দলের এক র্যালিতে একথা বলেন তিনি। সকলের স্বাধীনতাকে হরণ করে নিয়েছে, বাক স্বাধীনতা হরণ করেছে, তাদের মৌলিক স্বাধীনতা গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছে। সুতরাং তখনই নারীর অধিকারকে সংরক্ষণ করা যাবে যখন সত্যিকার অর্থে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতির দায়ে দণ্ডিত সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আগের শর্তে আরও 6 মাস বাড়ানোর সুপারিশ করে মতামত দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আইনমন্ত্রী আনিসুল হক এ সম্পর্কিত নথিতে অনুমোদন দিয়েছেন এবং উক্ত নথি কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আগে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতির প্রদানের জন্য আবেদন করা হয়েছিল। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে এ সংক্রান্ত আবেদনপত্র হস্তান্তর করেছিলেন। আজ আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানান, দেশের মধ্যে যে কোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন বেগম খালেদা জিয়া, তবে বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। বিশেষায়িত চিকিৎসার ব্যাপারে তিনি যদি দেশের ভিতরে পদক্ষেপ নেন তাতে সরকারের কোনো আপত্তি নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এখন গেছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য যাবে বলে আমার মনে হয়, কারণ এটা গতবারও সেই রকম ভাবেই গিয়েছিল। আজ থেকে বিভিন্ন আঙ্গিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে শুরু হলো মশা নিধন ক্রাশ প্রোগ্রাম। সকালে রাজধানীর মিরপুরে শাগুফতা খাল থেকে এই কার্যক্রম শুরু করেন মেয়র আতিকুল ইসলাম। মেয়র বলেন, উত্তর সিটি কর্পোরেশনকে 10টি অঞ্চলে ভাগ করে এই কার্যক্রম পরিচালনা করা হবে। 54 ওয়ার্ডের 1400 কর্মী একদিন একটি অঞ্চলে মশা নিধনে কাজ করবে, আর এই কার্যক্রম সকাল থেকে শুরু করে মশার লার্ভার প্রজনন স্থানে ওষুধ ছেটানো শুরু হবে। আর এই কার্যক্রম মনিটরিং এর দায়িত্ব দেওয়া হয়েছে
তৃতীয় পক্ষকে বলেও জানান উত্তরের এই মেয়র। পরে মিরপুর ৬ নম্বরে সরকারি কর্মকর্তাদের আবাসনের সামনে সড়কে স্তূপ করে রাখা ময়লা গাড়িতে তুলে ওই আবাসিক ভবনের সামনে ফেলে সিটি কর্পোরেশনের কর্মীরা। এ সময় মেয়র রাজধানীতে কেউ বাসার সামনে ময়লার স্তূপ করে রাখলে সিটি কর্পোরেশনের কর্মীরা ওই ময়লা তার বাসায় পৌঁছে দেবে বলে ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, রাজধানীকে বসবাসের যোগ্য করে তুলতে নগরবাসীর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। নগরবাসীকে অনুরোধ করবো, আপনারা নিজেরা ভাবুন যে রাস্তায় যে ময়লাটা ফেলে দিচ্ছেন এতে কিন্তু নগরবাসীর কিন্তু অসুবিধা হচ্ছে। আমাদের ময়লা নিজেকে রেখে দিই আমরা, আমাদের লোকজন এসে নিয়ে যাবে, কিন্তু রাস্তার মাঝখানে না। যারা ময়লা যেখান থেকে ফেলেছে আমি তার সামনে কিন্তু রেখে দিলাম, কিন্তু এটি মনে হয় আপনার কোনো সময় দেখেননি আগে। এটা একটা মেসেজ, এবং আমি আমার সিওকে বলেছি ইমিডিয়েটলি এই যারা ড্রয়িং করেছে তাদের ডিপার্টমেন্টের সাথে আমাকে কথা বলার জন্য, এবং না হলে কিন্তু ময়লা এখানেই থাকবে। ঢাকা দক্ষিণ সিটির কাজলা এলাকায় খাল উদ্ধার অভিযান চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আলী তালুকদার। আমরা সরাসরি কথা বলবো তার সাথে। আলী, আপনার কাছে জানতে চাইবো যে আসলে যেহেতু খাল পাড়ের যে উচ্ছেদ এবং উদ্ধার অভিযান, সেটি সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? কর্তৃপক্ষ কি বলছে এবং উদ্ধার অভিযান কেমন দেখছেন? সবাই ঠিক আছে। ধন্যবাদ আফরিন। যাত্রাবাড়ি যে কাজলা এলাকায়, সেখানে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে খালের আশপাশে যে স্থাপনাগুলো গড়ে উঠেছে নিয়ম না মেনে এবং অবৈধভাবে যে স্থাপনাগুলো রয়েছে, সেখানে আজ গতকালকে এই অভিযান পরিচালনা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এবং সেই অভিযান আজ অব্যাহত রয়েছে। আজ তারা দুপুর থেকেই এখানে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ভেঙে দিয়েছে, এবং সেখানে তারা এ পর্যন্ত এই কাজলা এলাকায় 13,000 টাকার মতো জরিমানা করেছেন, এবং প্রায় শতাধিক বাড়ি তারা এই আশপাশে যে অবৈধ স্থাপনাগুলো সেগুলো ভেঙে দিয়েছেন। এবং তাদের এই অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়গুলো সম্পর্কে যারা এখানকার বাসিন্দারা রয়েছেন এবং যাদের স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়েছে, তারা বলছেন যে আগে থাকতে যদি তাদেরকে বলা হতো তাহলে তাদের যেই আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো তারা সরিয়ে নিতে পারতো। এর পাশাপাশি তারা কিন্তু এই সিটি কর্পোরেশনের উদ্যোগে যেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে তারা সাধুবাদ জানিয়েছেন, এবং তারাও বলছেন যে এই খালের যে জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে, তারা চান যে এই খাল পুনরুদ্ধার করা হোক এবং সেই খালের যেন আবার সেই আগের চিরচেনা যে আগের তাদের রূপ সেখানে ফিরে আসুক। তো এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে যিনি এই অভিযান পরিচালনা করছেন তিনি এর মধ্যে একটু কথা বলবেন। আপনাদের অভিযান আর কতক্ষণ চলবে? আমাদের অভিযান আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে। আমরা গতকালকে অভিযান চালিয়েছিলাম, আমাদের রাত 10টা পর্যন্ত আমরা এখানে বিভিন্ন অবৈধ স্থাপনা, তারপর ব্রিজ এবং যেই জায়গায় দখল ছিল সেগুলো আমরা উচ্ছেদ করেছি। আজকেও দেখা যাচ্ছে যে আমাদের যে পরিমাণ কাজ বাকি রয়েছে আমরা সন্ধ্যা 7টা পর্যন্ত কাজ করব। আচ্ছা, আফরিন শুনছিলেন যে তাদের যে অভিযান সেগুলো তারা অব্যাহত রাখবে এবং আজ পর্যন্ত যে সন্ধ্যা পর্যন্ত তাদের এই অভিযান চলবে। তো এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আফরিন। আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সংবাদ সংগ্রহে থাকবেন, আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। সহকর্মী আলী তালুকদার ছিলেন রাজধানীর কাজলা এলাকায়, সেখান থেকে তিনি খাল উদ্ধার অভিযান সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের বিকল্প হচ্ছে আগুন সন্ত্রাস, অপরাজনীতি আর গুজব তৈরি করা। তিনি বিএনপি নেতাদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, বিকল্প আন্দোলনের নামে দেশের সম্পদ এবং জীবনহানির ঘটনার অপপ্রয়াস জনগণ ও সরকার মেনে নেবে না। সোমবার সকালে তার সরকারি বাসভবনের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি নাকি আন্দোলন করবে বিকল্প পথে, বাধা দেওয়াতেও দূরের কথা, এ পর্যন্ত তারা রাজপথে আন্দোলনের সামান্যতম ঢেউ জাগাতে পারেনি তুলতে মৃদু কোনো কম্পন। ব্যর্থ হয়েছে জনগণকে সম্পৃক্ত করতে। জনগণ জানতে চায় সেই বিকল্প পথ কি সন্ত্রাস আর নৈরাজ্যের পথ। বাংলাদেশে করোনা সংক্রমণের 1 বছর আজ। 2020 সালের এই দিনে দেশে শনাক্ত হয়েছিল নভেল করোনা ভাইরাসে আক্রান্ত 3 জন রোগী। নানা চড়াই উতরাই পেরিয়ে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও স্বাস্থ্যবিধি না মানায় আবারও বাড়ছে সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, নিয়ম মেনে চললে বর্তমান করোনা পরিস্থিতির তুলনায় আরও ভালো অবস্থানে থাকতে পারত বাংলাদেশ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত।
ছিলাম তার মধ্য দিয়ে 3 জন রোগীকে শনাক্ত করেছি। 8 মার্চ 2020 দুপুরে আইডিসিআর এর নিয়মিত সংবাদ সম্মেলন বাংলাদেশের জন্য নিয়ে এলো এক দুঃসংবাদ। সেদিন দেশে শনাক্ত হয় করোনায় আক্রান্ত প্রথম 3 জন রোগী। 3 জন রোগী এখন ভালো আছে। আমাদের নানা প্রতিকূলতায় শুরু হলেও করোনার সাথে বসবাস। সাধারণ হাসপাতালগুলো একে একে পরিণত হতে থাকলো কোভিড হাসপাতালে। এই 1 বছরে বাংলাদেশের শনাক্ত ছাড়িয়েছে 5.5 লাখ। 18 মার্চ আসে প্রথম মৃত্যুর খবর। এ পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় 8,500, তবে সুস্থ হয়েছেন 5 লাখেরও বেশি। বর্তমানে সংক্রমণের হার কম, তবুও সন্তুষ্ট নন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। স্বাস্থ্যবিধিটা মানাটা জরুরি এবং মানলে পরে হয়তো আমাদের অবস্থা আরও ভালো হতে পারত। টিকা নেওয়ার পরেও স্বাস্থ্যবিধি মেনে চলাটা অত্যন্ত জরুরি। আমরা যেন ভুলে না যাই যে কোনো সময় আমাদের আরেকটা বড় বিপদ হয়ে যেতে পারে। প্রতিদিন সংক্রমণের নানা দুঃসংবাদের মাঝে আশার গল্পটা শুরু হয় বিশ্বের 10ম রাষ্ট্র হিসেবে টিকা প্রয়োগ শুরু করা নিয়ে। এবছরের 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হয় গণটিকাদান। সম্প্রতি আবারও বাড়ছে সংক্রমণের হার। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলছেন, স্বাস্থ্যবিধি না মানাই এর প্রধান কারণ। আমরা এখন দেখছি যাদের মধ্যে পজিটিভ, এরা হয় কক্সবাজারে গিয়েছিল ছুটি কাটাতে, না হয় সিলেটে গিয়েছিল, না কোনো পর্যটন কেন্দ্রে গিয়েছিল। সুরক্ষাটা মেনে চলা, এটার যখনই একটু ঘাটতি হবে তখনই এটা বাড়বে। চূড়ান্ত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে দেশের অন্তত 80% মানুষকে টিকা দিতে কাজ করে যাচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগ। এরপর পৃথিবী থেকে করোনা বিদায় নেবে কিনা সে প্রশ্নের উত্তর এখনো অজানা। বিশেষজ্ঞরা বলছেন যে করোনা প্রতিরোধে টিকাই একমাত্র অস্ত্র নয়, বরং স্বাস্থ্যবিধির সাথে এটিও এক অন্যতম অস্ত্র। সবাইকে টিকার আওতায় আনলে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠতে পারে পরিস্থিতি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু আজ থেকে। সোমবার বিকেল 4টা থেকে শুরু হয়ে 31 মার্চ বুধবার রাত 12টা পর্যন্ত চলবে এই আবেদন। এছাড়া এবার ভর্তি পরীক্ষা ঢাকা সহ 8টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। গত 18 ফেব্রুয়ারি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি বিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ক ইউনিটের ভর্তি পরীক্ষা 21 মে, খ ইউনিটের ভর্তি পরীক্ষা 22 মে, গ ইউনিটের ভর্তি পরীক্ষা 27 মে এবং ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা 28 মে। আর চ ইউনিটের ভর্তি পরীক্ষা 5 জুন অনুষ্ঠিত হবে। সভায় ক, খ, গ ও ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় 60 নম্বরের এমসিকিউ এবং 40 নম্বরের লিখিত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। শুধুমাত্র চ ইউনিটের পরীক্ষায় 40 নম্বরের এমসিকিউ এবং 60 নম্বরের লিখিত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। জন আকাঙ্ক্ষা অনুযায়ী দেশে দুর্নীতি কমেনি। গত 5 বছর দায়িত্ব পালন করে তেমন তৃপ্তি পাননি বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ। মঙ্গলবার দুদক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বিদায়ী দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ একথা বলেন। ইকবাল মাহমুদ বলেন, দুদকের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে দক্ষ জনবল না থাকা। তবে দুদক যথেষ্ট শক্তিশালী একটি প্রতিষ্ঠান এবং যতটুকু আইন রয়েছে তার মধ্য থেকেই দুদক অনেক কাজ করতে পারে বলেও জানিয়েছেন তিনি। দুদকের ওপর সরকারের কোনো চাপ নেই উল্লেখ করে বিদায়ী চেয়ারম্যান বলেন, গত 5 বছরে দুর্নীতি প্রতিরোধ ও দমনে দুদক সর্বোচ্চ চেষ্টা করে গেছে। কারো ক্ষমতা ও প্রভাবের কাছে দুদক নতি স্বীকার করেনি বলেও উল্লেখ করেন তিনি। মানি লন্ডারিং ইস্যুতে ইকবাল মাহমুদ বলেন, আমরা আইনের শেকলে বাঁধা। আইন পরিবর্তন করা সহ মানি লন্ডারিং এর সব কাজ দুদকের নয় বলেও জানিয়েছেন তিনি।
এদিকে চট্টগ্রাম কারাগারে নিখোঁজ বন্দী ফরহাদ হোসেন রুবেলকে খুঁজতে কারা অভ্যন্তরে বিভিন্ন জায়গায় ফায়ার সার্ভিসের মাধ্যমে তল্লাশি শুরু করেছে কারা কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটি। এর আগে সকালে তদন্ত কমিটি চট্টগ্রাম কারাগারের ডিআইজি প্রিজনের কার্যালয়ে বিভিন্ন জনের সাথে আলোচনা করেন। পরে তদন্ত কমিটির প্রধান ও খুলনা বিভাগের কারা উপমহাপরিদর্শক সকির মিয়া সাংবাদিকদের বলেন, সমন্বিতভাবে সবকিছু মাথায় রেখে তদন্ত কাজ করা হচ্ছে। নিখোঁজ রুবেলের অবস্থান পরিষ্কার করতে রাষ্ট্রীয় সকল বিষয়গুলোর সমন্বয় করে তদন্ত করা হবে। এর জন্য কারাগারের ভেতর ফায়ার সার্ভিস দিয়ে তল্লাশি করা হচ্ছে। তবে কারা কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির সাথে এখনো একমত নয় বলেও জানান তিনি। 7 কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গত শনিবার থেকে ফরহাদ হোসেন রুবেল কারাগারে নিখোঁজ হন। এ ঘটনায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার ও ডেপুটি জেলারকে প্রত্যাহার করা হয়েছে। 2 কারারক্ষীকে বরখাস্তও করা হয়েছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় গ্রেফতারকৃত বেলাল উদ্দিনকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে জেলার 4 নম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস.এম. মোসলেহ উদ্দিন মিজান এই আদেশ দেন। এর আগে সকালে জেলা পিবিআই এর পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ বেলালকে আদালতে সোপর্দ করে 5 দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বেলালকে গতকাল রোববার কোম্পানিগঞ্জের চরফকিরা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড থেকে গ্রেফতার করে পিবিআই। তিনি চরফকিরা ইউনিয়ন যুবলীগের একজন সদস্য। দিনের সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি। ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ চলছেই। সোমবারও দেশটির দাওয়েই সহ কয়েকটি শহরে রাজপথ দখলে নেন আন্দোলনকারীরা। বিক্ষোভে নামছে দেশটির ট্রেড ইউনিয়নগুলো। নির্মাণ, কৃষি, পণ্য উৎপাদন সহ 9টি খাতের ট্রেড ইউনিয়ন এই ধর্মঘটে যোগ দিয়েছে। তবে বরাবরের মতো কঠোর অবস্থানে রয়েছে জান্তা সরকার। এই পরিস্থিতিতে মিয়ানমারের চলমান সংকট সমাধানে আগ্রহ প্রকাশ করেছে চীন। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রোববার এই আগ্রহের কথা জানিয়েছেন। তিনি বলেন, দেশটিতে চলমান উত্তেজনা নিরসনে গঠনমূলক ভূমিকা রাখতে চায় বেইজিং। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনা মহামারীকে কাজে লাগিয়ে 2 দশকের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে চীনের রপ্তানি প্রবৃদ্ধি। মহামারীতে বিশ্বজুড়ে ইলেকট্রনিক্স পণ্যের জনপ্রিয়তা বেড়েছে। পাশাপাশি গৃহস্থলী, টেক্সটাইল সহ প্রতিরক্ষামূলক পণ্যগুলোর তীব্র চাহিদা বেড়েছে। আর এই সুযোগ স্বাস্থ্য ও প্রযুক্তি সংশ্লিষ্ট পণ্যগুলোর রপ্তানি বাড়িয়ে তোলে করোনার আতুরঘর চীন। দিনের সংবাদ ছিল এখনকার মতো এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv।